আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। ঝিনাইদহের নিখোঁজ এমপি আনারের খণ্ডিত মরদেহ পাওয়া গেল কলকাতা নিউ টাউনে। সন্দেহভাজন 2 জন আটক। আসা যাওয়া করছে, দেখি পুলিশ গাড়ি আসছে, দেখছি এখন কি আছে না আছে সেটা ওনারাই জানে। এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারতীয় পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি। সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ। আমরা আমাদের কলকাতার পুলিশ মানে ডেড বডি সম্বন্ধে বিস্তারিত বলেন, আমরা পেয়ে নেই, তারপর আমরা দেখবো। আমরা কিন্তু যে যোগাযোগ করেছি ভারতীয় কর্তৃপক্ষের সাথে, সেটা আমরা এখনো তারা আমাদেরকে নিশ্চিত করেন নাই। اللهم صل على محمد وآل محمد। তেহরানে খামেনির ইমামতিতে প্রেসিডেন্ট রাইসির জানাজা চলছে। রাষ্ট্রীয় শ্রদ্ধার আনুষ্ঠানিকতা। অংশ নিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে ভারসাম্য হারাবে আঞ্চলিক ক্ষমতা। শঙ্কা বিশ্লেষকদের। অস্থিরতা ছড়াতে পারে দেশটির গণ্ডি ছাড়িয়ে মধ্যপ্রাচ্যে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানী সহ দেশ জুড়ে নানা আয়োজন। ফুল ফল সহ সোয়াইন নিয়ে মঠে ভক্তরা। ঈদ সামনে রেখে গবাদি পশু প্রস্তুত করছেন সিরাজগঞ্জের খামারিরা। সুস্বাস্থ্য নিশ্চিতে নজর প্রাণী সম্পদ বিভাগের। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি নাবিলা সোহার। ঝিনাইদহের নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার করেছে কলকাতা পুলিশ। আনারের মরদেহের খণ্ডিত অংশ পাওয়া যায় নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন এলাকায়। ময়নাতদন্তের জন্য সেগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় 2 জনকে আটক করেছে কলকাতা পুলিশ। নিখোঁজের 1 সপ্তাহ পর মিলল তার মরদেহ। প্রত্যক্ষদর্শীরা জানান, গুম করার উদ্দেশ্যেই হয়তো মরদেহ কয়েক টুকরা করা হয়েছিল। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড আখ্যা দিয়েছেন তদন্তকারীরা। চিকিৎসার জন্য 12 মে চুয়াডাঙ্গার স্থলবন্দর দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম। সেখানে তিনি তার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। 15 মে ডাক্তার দেখাতে বাইরে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকেই ছিলেন নিখোঁজ। পরে পশ্চিমবঙ্গের বরাহনগর থানায় জিডি করেন এমপি আনারের বন্ধু গোপাল। জানা গেছে, শেষবার বরাহনগর বিধান পার্ক এলাকার কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে কয়েকজনের সাথে তাকে গাড়িতে উঠতে দেখা যায়। ঘটনা তদন্তে ভারতের পুলিশের সাথে কাজ করছে বাংলাদেশের পুলিশ। ঘটনায় কে বা কারা জড়িত সেটা খতিয়ে দেখছে টেকনো সিটি থানার পুলিশ। আসা যাওয়া করছে, দেখি পুলিশ গাড়ি আসছে, দেখছি সকালবেলা আপনারাও দেখেছেন পুলিশ গাড়ি সকালবেলা ঢুকলো ভেতরে। এখন কি আছে না আছে সেটা ওনারাই জানে। কি শুনেছেন কি? আর এই যে শুনছিলাম তো এখানে কিছু আছে, মনে হয় কিছু মারা খারাপ গেছে। এ পর্যায়ে আমরা ঝিনাইদহে এমপি আনোয়ারুল আজিমের বাড়িতে যেতে চাই। সেখানে আমাদের সহকর্মী আছেন আহমেদ নাসিম আনসারি। নাসিম, পরিবারের সদস্যরা তো এরই মধ্যে ভারতে গেছেন, তাদের সাথে বাড়ির কারো যোগাযোগ হয়েছে কিনা, কোনো নতুন তথ্য আপনার কাছে আছে কিনা জানাবেন আমাদের। সোহার, আসলে কালীগঞ্জের যিনি 4 আসনের এমপি আনোয়ারুজ্জামানের যে লাশ উদ্ধারের ঘটনা শোনার পর থেকে কিন্তু স্বাভাবিকভাবেই এই কালীগঞ্জের পুরো মানুষ কিন্তু হতবিহ্বল হয়ে পড়েছে। তার যে শুভানুধ্যায়ী, তার যে সহকর্মীরা, তার যারা আত্মীয় স্বজনরা আছে, সবাই কিন্তু জড়ো হতে শুরু করেছেন তার বাসার সামনে। তার বাসার সামনে একটা স্কুল আছে, সেই স্কুলের মাঠে কিন্তু ব্যাপকভাবে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করে। তার স্বজনদের সাথে কথা হয়েছে, তার বোনের সাথে। তারা কিন্তু কখনোই ভাবতেও পারেনি এ ধরনের ঘটনা
সম্মুখীন হতে হবে তাদের। কিন্তু মানে সবাই শোকাহত, একেবারে শোকস্তব্ধ হয়ে পড়েছে। আপনাকে একটু বলে রাখি, কালীগঞ্জের এই এমপি আনার কিন্তু আওয়ামী লীগের প্রাণপুরুষ ছিলেন। উনি কিন্তু 3 বারের এমপি নির্বাচিত হয়েছেন পরপর। তার আগের বার কিন্তু তিনি কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার আগে ছিলেন উনি কিন্তু 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে প্রথম রাজনীতিতে আসেন। তো সেখান থেকে কিন্তু তার যে রাজনৈতিক যে উত্থান এবং তার বিশাল যে কর্মী বাহিনী, তার বিশাল যে সহকর্মী সহযোদ্ধারা, তারা কিন্তু খুব স্বাভাবিকভাবেই কিন্তু কোনোভাবেই কিন্তু এই ঘটনাকে মেনে নিতে পারছেন। এবং যে ধরনের তথ্য তাদের কাছে এখনো পর্যন্ত মানে এর আগ পর্যন্ত ছিল, তিনি যে সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে ফিরবেন তারা কিন্তু সেরকমই আশা করছে। তার পরিবারের একাংশ রয়েছে ইন্ডিয়াতে, তার পরিবারের একাংশ রয়েছে ঢাকাতে। তো স্বাভাবিকভাবেই কিন্তু বোঝাই যাচ্ছে যে তারা কেউ কথা বলার জন্য সে পরিবেশে নাই। তবে এখানকার যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওনার সাথে কথা হয়েছে। উনি কিন্তু সরাসরি দাবি করেছেন এই হত্যাকাণ্ডের কিন্তু উনি সঠিক বিচার দাবি করেছেন। একজন সংসদ সদস্য বাইরে যে এইভাবে তাকে নৃশংসভাবে জীবন দিতে হয়েছে, এই হত্যাকাণ্ড নিয়ে কিন্তু ওনারা কিন্তু ব্যাপকভাবে কিন্তু স্বাভাবিকভাবে সোচ্চার হতে শুরু করেছেন। এবং তারা বাংলাদেশ সরকারের কাছে কিন্তু দাবি করছেন যে কোনো মূল্যে খুব দ্রুতভাবে যেন এই ঘটনার সুষ্ঠু বিচার হয় এবং খুব কারা এর পিছনে দায়ী তাদেরকে যেন শনাক্ত করা হয়। যেহেতু আমরা জেনেছি যে বেশ কিছু ধরনের ব্যবসা ছিল এমপি আনারের সাথে ইন্ডিয়াতে, এবং উনি কিন্তু চিকিৎসার জন্যই গিয়েছিলেন। সব মিলে পরবর্তীতে আপনাকে আরও আপডেট দিতে পারবো বলে আশা রাখছি। সোহার। নাসিম, ঝিনাইদহ থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে যেতে চাই রাজধানীর ডিবি কার্যালয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। আপনার কাছে জানতে চাই, পুলিশ কি নতুন কোনো তথ্য দিয়েছে কিনা, কোনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানিয়েছেন কিনা? আনুষ্ঠানিক বক্তব্য পেতে সোহার এখনো পর্যন্ত হয়তোবা 30 থেকে 40 মিনিট সময় লেগে যাবে। ডিবির যিনি প্রধান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আছেন। সেখান থেকে তিনি তার অফিসে আসবেন এবং এখানে এসে আনুষ্ঠানিকভাবে ডিবির যে তদন্তের অগ্রগতি অথবা কি যোগাযোগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে, এই বিষয়টি তিনি আনুষ্ঠানিকভাবে জানাবেন। তবে অনানুষ্ঠানিকভাবে কিন্তু আমরা অনেকগুলো তথ্য পাচ্ছি, যার মধ্যে 2-1জনকে অ্যারেস্ট করা হয়েছে। প্রবাবলি সেটি 2 জন, কিন্তু সেটি কাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং কেন, কি কারণে, কোন ধরনের যোগসাজশের কথা বলা হয়েছে, বিষয়টি আমরা এখনো পর্যন্ত নিশ্চিত নই। তবে এর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সেটাও আমরা জানতে পারবো। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই ডিবির হয়ে ওয়ারিজোনের যে টিমটি কাজ করছিল এই নিখোঁজ হওয়ার পর থেকে, তাদের একজন ডিসি তিনি কিন্তু একটি বিষয়ে বলছেন যে কলকাতা পুলিশের সঙ্গে কথা বলে, সেটি হচ্ছে যে এই যে মরদেহটি খণ্ডিত অবস্থায় আছে, সেই মরদেহটি আদৌ আনোয়ারুল আজিমের কিনা, এই বিষয়টি এখনো পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেননি, এমন একটি তথ্য কিন্তু আমরা পেয়েছি। সবকিছু মিলিয়ে যে এই ধোঁয়াশাটা চলছিল, সেই ধোঁয়াশাটা কিন্তু এখন আরো বাড়ছে। হয়তোবা আনুষ্ঠানিক ব্রিফিংয়ে আমরা যা জানতে পারবো তার উপরেই বলা যাবে। এরই মধ্যে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন, 2 দেশের পুলিশ কাজ করছে এমনটা তিনি জানিয়েছেন। এবং বিভিন্ন গণমাধ্যমে এমপি আনোয়ারুল আজিমের সোনা চোরাচালানের চক্রের সঙ্গে জড়িত থাকার যে অভিযোগগুলো ছিল, সেগুলোকেও মোটিভ হিসেবে এই যে তদন্ত, সেই তদন্তে দেখা হচ্ছে এবং দেখা হবে, এমনটাই কিন্তু নিশ্চিত করেছেন পুলিশের মহাপরিদর্শক। সবকিছু মিলে আসলে আর 20 থেকে 30 মিনিট আসলে আমাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে আনুষ্ঠানিকভাবে পুলিশের তরফ থেকে কি বলা হয় সেটি জানার জন্য। সোহার। সাফা, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আমাদের কাছে একটি রিপোর্ট আছে, আমরা যাচ্ছি সেখানে। এমপি আনোয়ারুল আজিম হত্যার বিষয়ে কলকাতা পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বাংলাদেশকে, কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মহাপরিদর্শক। তারা জানিয়েছেন এই বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে কলকাতার সরকার ও নিরাপত্তা বাহিনীর সাথে। আমরা যেটুকু বলবো সেটুকু 100% কনফার্ম না হয় তো আমরা প্রেসের সামনে আসি না। এখন যেটুকু আমরা শুনতেছি, আপনি যেটুকু শুনতেছেন ওইটাই সত্য। সে অ্যাক্সিডেন্ট হয়েছে কিংবা যেটাই হোক, হত্যা হয়েছে, যেটাই হোক হয়েছে, এখন পর্যন্ত আমরা আমাদের কলকাতার পুলিশ মানে ডেড বডি সম্বন্ধে বিস্তারিত বলেন। আমরা পেয়ে নেই, তারপর আমরা দেখবো। আমরা কিন্তু যে যোগাযোগ করেছি ভারতীয় কর্তৃপক্ষের সাথে, সেটা এখনো তারা আমাদেরকে নিশ্চিত করেন নাই। এই বিষয়টা আমরা কিন্তু এটা নিশ্চিত করতে পারিনি। এদিকে এমপি আনোয়ারুল আজিমের নৃশংস হত্যার খবরে শোকের ছায়া নেমেছে এলাকায়।
সকাল থেকে ঝিনাইদহ শহরে তার বাড়িতে স্বজন আর প্রতিবেশীদের ভিড়। আত্মীয়রা ছুটে আসছেন দূর দূরান্ত থেকে। সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। কি কারণে এ হত্যা আর প্রতিবেশীদের ভিড়? আত্মীয়রা ছুটে আসছেন দূর দূরান্ত থেকে। সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। কি কারণে এ হত্যা, তার তদন্ত এবং সুষ্ঠু বিচার চাইছে তারা। তার মৃত্যুতে শোক নেমেছে রাজনৈতিক অঙ্গনে। প্রতিটি রাজনৈতিক কার্যালয়ে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। তারা এই হত্যার কারণ জানার পাশাপাশি হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান। চলে গেলেন আমাদের, আমরা কোথায় যাবো, কোন আদালতে যাবো? উনি তো ফেরত আসবেন না, তাকে হারিয়ে আমাদের মনে হচ্ছে আমরা আসলে কি বলবো, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি। যে উন্নয়নটা হচ্ছিল কালীগঞ্জে আর 2004-এ, সেই উন্নয়নটা এখানেই থেমে গেল। ভারতে বাংলাদেশি এমপি হত্যার পেছনে দুর্নীতি বা অন্য কোনো ঘটনা থাকতে পারে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সাধারণ নাগরিকই নয়, আওয়ামী লীগের সংসদ সদস্যরাও বন্ধু রাষ্ট্রের কাছে নিরাপদ নয়। দুপুরে রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, জবরদখলকারী সরকার জিয়ার নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। তাই জিয়াকে খলনায়ক বানাতে ইতিহাস বিকৃত করছে সরকার। আওয়ামী লীগ বারবার গণতন্ত্রের কথা বললেও এরাই দেশের গণতন্ত্রকে ধ্বংস করে মানুষের অধিকারকে হরণ করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। নেতৃত্বের কারণে আজকে একটা সম্ভাবনাময় দেশের সামনে বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করবো যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো? ওইটারই কোনো ঘটনা কিনা এটা আমরা জানি না। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি সহ নিহত সকলের জানাজা অনুষ্ঠিত হয়েছে রাজধানী তেহরানে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির ইমামতিতে পড়ানো হয় জানাজা। জানাজায় অংশ নেন সরকার ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। করা হয় বিশেষ প্রার্থনা। কান্নায় ভেঙে পড়েন প্রশাসনিক কর্মকর্তারা। জানাজায় যোগ দেয়া সর্বস্তরের মানুষের মাঝেও চলে শোকের মাতম। নিহতদের মরদেহে শ্রদ্ধা জানান তারা। মঙ্গলবার গ্র্যান্ড মোসাল্লা মসজিদে অনুষ্ঠিত হয় রইসি সহ অন্যদের জানাজা। সোমবার নিহত 9 জনের মরদেহ উদ্ধারের পর শুরুতে নেওয়া হয় তাবরিজে। ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা আর্ক অব তাবরিজে আয়োজন করা হয় শোক সভা ও বিশেষ র্যালি। সেখান থেকে তেহরান, এরপর বিমানে কফিন নেওয়া হয় ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর কোমে। সেখানেও হয় জানাজা। প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে গণমানুষের ঢল নামে প্রতিটি শহরে। তেহরানের পর দক্ষিণ খোরাসানের বীরজান্দে নেয়ার কথা রইসির মরদেহ। বৃহস্পতিবার জন্মস্থান মাসদাদে হবে প্রেসিডেন্টের দাফন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছেন ভারত, রাশিয়া সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সমাহিত করার কার্যক্রমে অংশ নিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। রাশিয়ার পার্লামেন্ট ডুমার চেয়ারম্যান সহ শেষকৃত্যে যোগ দিয়েছেন ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়। এছাড়াও অংশ নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইশাক দর সহ মন্ত্রিসভার সিনিয়র কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং আফগানিস্তানের তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী, এমপিরা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যু পশ্চিমাদের খুব বেশি স্বস্তি দেবে না বলে মত বিশ্লেষকদের। বলা হচ্ছে, সরকার প্রধান নিহত হলেও বদলাবে না ইরানের পশ্চিমা বিরোধী কঠোর পররাষ্ট্রনীতি। কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শত্রু মোকাবেলায় প্রক্সি গ্রুপগুলো নিয়ন্ত্রণ করে আসছে তেহরান। কাজেই প্রেসিডেন্টের মৃত্যু হুতি হিজবুল্লাহর সাথে দীর্ঘদিনের সম্পর্কে প্রভাব ফেলবে না বলেই মত বিশ্লেষকদের।
3 দশকেরও বেশি সময় আগে গঠিত হয় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। পশ্চিমাদের অভিযোগ, তখন থেকেই গোষ্ঠীটিকে সমর্থন দিয়ে আসছে ইরান, ইয়েমেনের হুতি, ইরাকের রেজিস্ট্যান্স গ্রুপ কিংবা ফিলিস্তিনের হামাস। মধ্যপ্রাচ্যে এসব সশস্ত্র গোষ্ঠী কয়েক যুগ ধরে সহায়তা পেয়ে আসছে তেহরানের। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যু প্রক্সি গ্রুপগুলোর সাথে এত পুরনো সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। দেশটির সেনাবাহিনী সহ সকল নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিয়ন্ত্রণে, এমনকি দেশের সর্বোচ্চ নীতি নির্ধারকও তিনি। অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতিতে প্রেসিডেন্টের ব্যাপক ক্ষমতা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেন আয়াতুল্লাহ আলী খামেনি। কাজেই সরকার প্রধানের মৃত্যুর পরও প্রক্সি গ্রুপগুলোর সাথে ইরানের সম্পর্ক একই থাকবে বলেই ধারণা বিশ্লেষকদের। ইরানের নতুন সরকার প্রধান হিসেবে সম্ভাব্য তালিকায় রয়েছে যাদের নাম, তাদের বেশিরভাগই প্যারামিলিটারি ফোর্স, বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য। আর তাই তেহরানের কট্টর পশ্চিমা বিরোধী নীতিতে পরিবর্তন আসার সম্ভাবনা কম। বিশ্লেষকদের মতে ইব্রাহিম রইসির মৃত্যু খুব বেশি স্বস্তি দেবে না যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের। প্রেসিডেন্ট হওয়ার আগেই রইসি অনেক বিতর্কিত ঘটনায় নাম জড়িয়েছেন। এখন যারা সম্ভাব্য প্রার্থী তাদের ইরানের বিপ্লবী গার্ড বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা আছে, যেটি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় রয়েছে। কাজেই ইরানের সাথে তাদের যে উত্তেজনা সেটি কমার সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্র ইসরায়েলের উত্তেজনা রাজনৈতিক কোনো সংকট নয়, বরং এটি ইরানের পদ্ধতিগত বিষয়। তবে বলা হচ্ছে, প্রেসিডেন্টের এই আকস্মিক মৃত্যু কিছুটা হলেও অভ্যন্তরীণ চাপে ফেলবে ইরানকে। নির্বাচন আয়োজনের পর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলে গঠন হবে নতুন মন্ত্রিসভা। ধারণা করা হচ্ছে কয়েক মাসের দীর্ঘ প্রক্রিয়া শেষেই আবারও দেশটিতে ফিরবে রাজনৈতিক স্থিতিশীলতা। কাজেই এই কয়েক মাস দেশটি কিছুটা ব্যাকফুটে থাকবে বলে মত অনেক বিশ্লেষকের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুতে অভ্যন্তরীণ সংকট সৃষ্টি হবে ইরানে। অস্থিরতা বাড়বে দেশটির রাজনীতি ও অর্থনীতিতে। বিশ্লেষকরা বলছেন, এই মৃত্যু আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য নষ্ট করবে, এমনকি অস্থিতিশীলতা ছড়াতে পারে গোটা মধ্যপ্রাচ্যে। বিশ্লেষকরা বলছেন, নানা ষড়যন্ত্র তত্ত্ব থাকলেও মৌলিক নীতি পরিবর্তন করবে না তেহরান। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। কেবল মুসলমানদের কাছেই নয়, বিশ্বজুড়েই ন্যায়ের পক্ষে প্রতিবাদী এক রাষ্ট্রের প্রতিচ্ছবি ইরান। মার্কিন অবরোধ সহ আন্তর্জাতিক নানা প্রতিকূলতার মধ্যেও ইব্রাহিম রইসির নেতৃত্বে দাপট টিকিয়ে রেখেছে ইরানিরা, প্রভাব বিস্তার করেছে মধ্যপ্রাচ্যে। কিন্তু বিশ্লেষকরা মনে করেন, রইসির মৃত্যুতে নতুন জটিলতা সৃষ্টি হবে ইরানে, এমনকি নষ্ট হতে পারে আঞ্চলিক স্থিতিশীলতাও। ইরানের জন্য বড় ধরনের একটা জটিলতা তৈরি করলো, আঞ্চলিক একটা অনিশ্চয়তা তৈরি করলো। ইরানের অভ্যন্তরীণ জটিলতাটাই এখন ইরানের জন্য চিন্তার কারণ হবে। বাইরের দিক থেকে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, সৌদিদের সাথে সম্পর্ক, সেই জায়গাগুলিতে আমার মনে হয় খুব বেশি জটিলতার আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এরকম একটা দেশের মধ্যে অভ্যন্তরীণ টার্ময়েল কিন্তু খারাপ জিনিস। অভ্যন্তরীণ টার্ময়েল হলেই যেটা হয়, সে চেষ্টা করে যে এটাকে ছড়িয়ে দিতে। নেতানিয়াহুর বিরুদ্ধে তার দলের লোকরা কথা বলছে, তার বিরোধিতা আছে, সে চাইছে যুদ্ধ ছড়িয়ে যায়। ইটস দ্য সেম স্টোরি এভরিওয়্যার। এবং যুদ্ধ একটা চাপিয়ে দিতে পারলে আপনি ক্ষমতায় টিকে থাকতে পারেন। সো ইরানের টার্ময়েল কিন্তু মধ্যপ্রাচ্যের ব্যালেন্স অফ পাওয়ারের ভীষণ ক্ষতি করে ফেলবে। নিছক দুর্ঘটনা নাকি কোনো ষড়যন্ত্রের শিকার ইরানি প্রেসিডেন্ট, এখনও নিষ্পত্তি হয়নি বিষয়টি। এছাড়া এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে এই ঘটনায় কোনো দেশ বা গোষ্ঠীকে দায়ী করা হয়নি। কিন্তু আগ বাড়িয়ে কেন নিজেদের সম্পৃক্ততা নেই বলে দাবি করছে ইরানের চিরশত্রু ইসরায়েল? তার কারণ হচ্ছে যে সাম্প্রতিককালে ইরান এবং ইসরায়েলের যে সামরিক ঘটনাগুলি ঘটেছে, সেই প্রেক্ষাপটে ইসরায়েল এই মুহূর্তে কোনো ধরনের রিস্ক নিতে চায় না। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা না জানি এখনো ব্ল্যাক বক্স, ডেটা রেকর্ডার, এগুলো থেকে যদি সব তথ্য উপাত্ত আসে, তখন বোঝা যাবে যে এক্স্যাক্ট কারণটা কি। যেহেতু ব্যক্তিটি ইরানের প্রেসিডেন্ট যিনি দুর্ঘটনায় পড়েছেন, যে কারণে নাশকতার সন্দেহ, যে কারণে নানা ষড়যন্ত্র তত্ত্ব, তো এই ষড়যন্ত্র তত্ত্বের কারণেই আসলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল, তারা যেহেতু নিজেরা আগে থেকে একটা বিরোধে জড়িয়ে আছে, তারা ভেবেছে যে আমাদের দিকেই সন্দেহের আগুন উঠতে পারে। তো এই জন্য তারা সবার আগেই তারা এই দায়টা সেরে নিচ্ছে যে আমরা এর সাথে জড়িত না। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি দেশি বিদেশি বিভিন্ন ইস্যু খুব আক্রমণাত্মকভাবে মোকাবেলা করেছেন ইব্রাহিম রইসি। হামাস, হিজবুল্লাহ কিংবা হুতির সঙ্গেও রেখেছেন নিবিড় সম্পর্ক। সবকিছুর পরও বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য কিংবা গাজা ইস্যুতে নীতি পরিবর্তন করবে না তেহরান।
উনি রাষ্ট্রপতি হয়েছেন মাত্র ৩-৪ বছর, কিন্তু ইরান কিন্তু হিজবুল্লাহ বা হামাসের সাথে যে ইরানের যে সম্পর্ক সেটা কয়েক দশকের। যে ধর্মীয় গোষ্ঠীর দ্বারা পরিচালিত হয় বা যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আছেন, যে কাউন্সিল আছে, আমি মনে করি তাদের নীতিতেই ইরান চলবে। সেটা আসলে সেখানে রইসির ব্যক্তিগত খুব ভূমিকা ছিল বা সেটার খুব অভাববোধ হবে এরকমটা মনে হয় না। এই প্রেসিডেন্টকে আমেরিকা, ফ্রান্স এই প্রেসিডেন্টের মতো করে দেখলে হবে না। ইরানের প্রেসিডেন্ট জাস্ট একজন ধরনের এক্সিকিউটিভ বলা যায়। পলিসি ডিসিশন উনি নিতে পারেন না এটাও ঠিক না, কিন্তু মূল ক্ষমতা তার হাতে না, এটা সুপ্রিম লিডারের হাতে। এখন সমস্যা যেটা হচ্ছে ইরানের সুপ্রিম লিডার কে হবেন ভবিষ্যতে, সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়ে গেছে। রইসির মৃত্যুর প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। এমনকি ইরানের সংঘাত সহিংসতা হতে পারে কট্টরপন্থীদের সঙ্গে মধ্যপন্থী সমর্থকদের। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। ঝিনাইদহের নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর ব্যাপারে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। আপনারা জানেন ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওই ঝিনাইদহের এলাকাটা, ওই সীমান্ত এলাকা। আমাদের আনোয়ার সাহেব সেখানের মাননীয় সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এইবারও নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে। তা আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছেন। আমরা শীঘ্রই খুনের মোটিভটা কী ছিল আমরা আপনাদেরকে জানাতে পারবো। এবং ভারতীয় পুলিশ আমাদেরকে সর্ব ধরনের সহযোগিতা করছে। আমাদের কাছে যা ইনফরমেশন, আমরা আরও ইনফরমেশন যখন পাবো তখন আপনাদেরকে আরও তথ্য আমরা জানাতে পারবো। তা আমরা এইটুকু এখন জানাতে পারছি, মানে আপনাকে জানাতে যাচ্ছি, সেটা হলো তিনি খুন হয়েছেন। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ, কারা কারা খুন করেছিলেন, এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। এটা আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে, তথ্যগুলো আমরা প্রকাশ করছি না। আমরা বলছি তদন্তের স্বার্থে আমরা অনেক কিছুই এখন আমরা বলবো না। তদন্ত শেষ হয়ে গেলে আপনাদেরকে সব কিছু জানাবো, কেন খুন হয়েছে, কোথায় খুন হয়েছে, কে কে খুন করেছে, কী ধরনের অস্ত্র দিয়ে খুন হয়েছে, সবই আপনাদেরকে জানাবো। মরদেহটা এখনও আমাদের হাতে আসেনি। তা আমরা যতটুকু খবর পাচ্ছি সেই খবর অনুযায়ী আমরা তদন্ত করছি। দুই দেশের পুলিশই তদন্ত করছে। ভারতের তো পুলিশ আমাদেরকে জানিয়েছেন তিনি খুন হয়েছেন, এটা সুনিশ্চিত। আমাদের পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে, এবং জিজ্ঞাসাবাদ হলে আমরা তো বলছি আমরা তদন্তের স্বার্থে অনেক কিছুই এখন আমরা বলতে পারছি না। আমরা খুব পজিটিভ ওয়েতে তদন্ত চলছে এবং আমরা সুনিশ্চিত যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কী ছিল আমরা সুনিশ্চিত সেগুলো আপনাদের প্রকাশ করতে পারবো। এর মধ্যে অনেক কিছু হয়েছে, এরা অনেকেই ভারতে গিয়েছিলেন, আমরা সুনিশ্চিত সেগুলো আপনাদের প্রকাশ করতে পারবো। এর মধ্যে অনেক কিছু হয়েছে, এরা অনেকেই ভারতে গিয়েছিলেন বলেই তো আমাদের কাছে ভারতীয় কিছু তথ্য এখানে আসছে। আমরা সব কিছু মিলে ঝুলেই আমরা তো বলেছি ভারতের পুলিশও আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের পুলিশ আপনারা জানেন অত্যন্ত দক্ষ পুলিশ আমাদের, তারাও এই খুনের মোটিভ, খুনের কি হয়েছে সব কিছু আপনাদের বিস্তারিত আমরা দিতে পারবো। আমাদের কাছে 3 জন আসামি ধৃত অবস্থায় আছে এবং আমরা আরও কয়েকজনকে ধরার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা তো পরিষ্কারই বললাম যে এটা একটা খুন হয়েছে, মার্ডার হয়েছে। মার্ডারের পিছনে নৈপথ্যের যে কারণটি সেগুলো আমরা জানাবো। আমরা এইটা সুনিশ্চিত যে আমরা পজিটিভ ওয়েতে আমরা এগোচ্ছি। একটা বিষয় হচ্ছে এই ধরনের কোনো কিছু নিয়ে আপনারা কথা বলেছেন কিনা? কোনটা? তার মরদেহ কবে দেশে ফিরবে? আমরা মরদেহটা এখনো কোন জায়গায় আছে এখনো আমরা উদ্ধার করতে পারিনি। তো আমাদের কাছে যেই সমস্ত সংবাদ আছে সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ করছি। আমরা সুনিশ্চিত
তাকে হত্যা করা হয়েছে। না, আমাদের সঙ্গে ভারতের সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে। ভারত আমাদের সব ধরনের কোঅপারেশন করছে। তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং আমরা মনে করি ভারত সরকারের এখানে তাদের যে দায়িত্ব সেটুকু তারা করছেন। আর এইখানে মানে সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি, কারণ ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। ধন্যবাদ। আপনাদের তো বলেছি আমাদের তদন্ত চলছে। এমন কিছু আমরা এখন বলবো না যেটা নাকি মানে অন্য ধরনের একটা ঘটনা ঘটতে পারে, পালিয়ে যেতে পারে। যাদের আমরা খুঁজছি তারা পালিয়েও যেতে পারে। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ঠিক আছে, একজন মাননীয় সংসদ সদস্য তিনি 12 তারিখ মানে অনেক দিন হয়ে গেছে, তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল তার কোনো খোঁজ নাই। মানে আমরা এটা কেন আসলে ট্রেস করতে পারলাম না? এত বড় একটা ঘটনা, উনি একজন সংসদ সদস্য। আপনি ট্রেস করতে পারিনি, এটা কথা ঠিক না। আমরা কিভাবে এতখানি এগিয়েছি, আমরা তো কতখানি এগিয়েছি আমরা তো এখনো জানাচ্ছি না তদন্তের স্বার্থে। আমরা এটুকুই বলছি, আমরা উদ্ধার করব, সেই জন্যই আমরা অনেক কিছু জানাচ্ছি না আপনাদের। থ্যাংক ইউ। মন্ত্রী মহোদয় তো স্যার আমরা স্যার একটু মিডিয়া করতে স্যার লাস্ট আমি বলছি ফরেন মিনিস্টার বলতেছে আমি কি বলবো, আমি কি বলবো। শুভ বুদ্ধ পূর্ণিমা আজ বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। তাই অষ্টশীল, পঞ্চশীল ও বৃদ্ধ পূজা প্রার্থনা সহ দিনটিকে সাড়ম্বরে উদযাপনে দিনব্যাপী চলছে নানা আয়োজন। বৌদ্ধ ধর্মমতে প্রায় ২৫০০ বছর আগে এই দিনে আবির্ভূত হয়েছিলেন গৌতম বুদ্ধ। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ হয় বৈশাখী পূর্ণিমায়। তাই বৈশাখী পূর্ণিমার আরেক নাম দেয়া হয় বুদ্ধ পূর্ণিমা। রাজধানীর মেনুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আসতে শুরু করেন সকাল থেকেই। গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত বোধি বৃক্ষের গোড়ায় জল দেয়া, এই বৃক্ষকে ঘিরে রাখা ২৮টি বুদ্ধ মূর্তিকে পানি, অন্ন ও ফুল দিয়ে শুরু করেন প্রভাতী পূজা। ওই ২৮টা বুদ্ধের জন্য পূজার জন্য আমরা সরঞ্জাম তৈরি করতেছি। ২৮ বুদ্ধের পূজা মানে আমরা এখানে সম্মিলিতভাবে করছি। আর বিশেষভাবে এই দিনে, এই বুদ্ধ পূর্ণিমার দিনে এই অনুষ্ঠানটা এখানে হয়। যা পারি আমাদের যা সামর্থ্য, আর আজকের দিনের জন্য বিশেষ করে পায়েসটা হয়। প্রথমে বুদ্ধ পূজা, তারপর পানীয় পূজা, সকালে সঙ্গদান হয়েছিল। সময় যত গড়ায় বাড়ে পুণ্যার্থীর ভিড়। মোমবাতি প্রজ্বলন, গৌতম বুদ্ধের প্রতিকৃতিতে প্রণাম ও প্রার্থনায় মগ্ন সবাই। আমাদের ভগবান বুদ্ধ হচ্ছে সবচেয়ে মহামানব। আমরা ওনার ধর্মে অনুসারী, ওনার নীতি আদর্শগুলো সব মেনে চলতে চাই আর কি। সবার জন্য শান্তি প্রার্থনা করে, আমাদের যারা জ্ঞাতি, যারা মারা গিয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা পুণ্যদান করি। সকাল 10টা নাগাদ শুরু হয় আনুষ্ঠানিক পূজা পর্ব। শত শত অংশগ্রহণকারীদের সাথে নিয়ে অষ্টশীল, পঞ্চশীল ও বুদ্ধ পূজা শেষে প্রার্থনা করেন বৌদ্ধ ভিক্ষু ও ধর্মগুরুরা। সবাই সুখে থাকো, শান্তিতে থাকো। আমরা চাই যে সবাই ভালো থাকুক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতির লোক আছে সবাই যেন সুখে শান্তিতে থাকে সেই আশাই কামনা করি। সকলের শান্তিময় জীবনের পাশাপাশি যুদ্ধ বিগ্রহ বন্ধ ও পৃথিবীতে শান্তি চেয়ে করা হয় বিশেষ প্রার্থনা। পৃথিবীর শান্তি বিরাজ করুক, সবাই স্বস্থানে যেন ভালো থাকতে পারে। ভয়ভীতি, রোগশোক, হিংসা, বিদ্বেষ যেগুলো মানুষকে আক্রান্ত করছে, দিন দিন মানুষ অবক্ষয়ের দিকে যাচ্ছে, সেটা থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়
মহাপুরুষের বাণী অনুশীলন করলে মানুষের শান্তিও আসবে, সুখও আসবে এবং সহাবস্থান করতে সক্ষম হবে। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমায় প্রার্থনা সহ নানা আয়োজনে দিনটি পালন করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। গৌতম বুদ্ধের প্রচারিত অহিংস বাণীর অনুকরণেই এই মানুষরা প্রত্যাশা করছেন জগতের সকল প্রাণী সুখী হবে। পৃথিবীতে যে অশান্তি বিরাজ করছে, যে সংঘাত বিরাজ করছে, যে যুদ্ধ বিরাজ করছে তার অবসান হবে এবং জগতের প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী সুখ শান্তি লাভ করবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জে গবাদি পশু প্রস্তুত করছেন খামারিরা। প্রাকৃতিক উপায়ে পশু মোটা তাজা করা হচ্ছে, তবে গরমে নিতে হচ্ছে পশুর বাড়তি যত্ন। সুস্বাস্থ্য নিশ্চিতে নজর রাখছে প্রাণী সম্পদ বিভাগ। খামারে খামারে গবাদি পশু চলছে পরিচর্যা, লক্ষ্য কোরবানির হাটে বিক্রি। সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর সহ জেলার বিভিন্ন স্থানে রয়েছে খামার, লালন পালন হচ্ছে গবাদি পশু। খামারিদের দাবি প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করছেন, খাওয়াচ্ছেন খৈল, ভুসি সহ ঘাস। মোটা তাজা করতে গেলে আমরা ভয় পাচ্ছি যে এই গরমে কি হবে না হবে, যদি খাদ্য খেলে যদি মারা যায়। দেখা যাচ্ছে গরমের কারণে একটা এফএমডি একটা ভাইরাস, মানে বাংলায় বলে খুরা রোগ, এই রোগটা যে বিকার একটা আকার ধারণ করে দেখা যাচ্ছে অনেক খামারে হচ্ছে গরু মারা যায়। গরমের জন্য যে গরুর স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলো কমে যাচ্ছে। আপনার যে গরুগুলো অনেক বেশি দুধের গাভী, সেগুলো আগের মতো দুধ দিচ্ছে না। 150 গরু আছে, ভুসি আর খেয়ার খাওয়াইতেছি আর 3 বেলা ঝাবাইতেছি। গরুর ফলন নাই। খামারিরা বলছেন বাড়তি গোখাদ্যের দাম, তাই পশু লালন পালনের খরচটাও বেড়েছে। আশা ভালো দামে বিক্রির। আমাদের ঘাসের জমি আছে এবং কি খড়কুট আছে, আমরা যা নিজস্বভাবে পাই, তাতে প্রাকৃতিক উপায়ে আমরা গরুগুলোকে লালন পালন করি। কিন্তু দানাদার খাদ্যর কারণে একটু সমস্যা, কারণ দানাদার খাদ্যর দাম একটু বেশি। গরমের বেশি কারণে গরু যাপন হয় 3 বার, তারপরে গরুর শরীর ঠিক থাকে না, খাওয়া কমে গেছে। প্রাণী সম্পদ অফিস বলছে চাহিদার চেয়ে এবার বেশি গবাদি পশু প্রস্তুত রয়েছে। মোটা তাজায় ক্ষতিকর কিছু খাওয়ানো হচ্ছে কিনা সে বিষয়েও চলছে তদারকি। নিরাপদ উপায়ে যেন গবাদি পশু পরিবেশন করতে পারে, এই জন্য আমরা সার্বক্ষণিক তাদের খামারে আমরা পর্যবেক্ষণে আছি এবং আমরা গবাদি পশুর যে সংক্রামক যে ব্যাধির যে রোগ আছে সেগুলো আমরা নিয়মিত টিকা দিয়েছি, যেমন এফএমডি ভ্যাকসিন আমরা দিচ্ছি, তরকা দিচ্ছি, বাদা দিচ্ছি। জেলায় এবছর কোরবানি উপলক্ষে 6,24,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে, সেখানে চাহিদা 2,17,000। সাবরিনা লিজা, যমুনা নিউজ।